ন্যাথানিয়েল হথর্নের লেখা অন্যতম সেরা ছোট গল্প ইয়াং গুডম্যান ব্রাউনের জগতে আপনাদের স্বাগত। চলুন আজ আমরা এই গল্পের গভীরে ডুব দেব আর খুঁজে দেখব বিশ্বাস আর ভয়ের এক রুদ্ধশ্বাস যাত্রার কাহিনী। আচ্ছা, একটা প্রশ্ন দিয়ে শুরু করা যাক। আমেরিকার এত বিখ্যাত একজন লেখক, তিনি কেন নিজের নাম পাল্টে ফেলবেন? ব্যাপারটা একটু অদ্ভুত, তাই না? গল্পের ভেতরে ঢোকার আগে চলুন লেখকের পেছনের এই রহস্যটা একটু জেনে নিই, কারণ এই প্রশ্নের উত্তরটাই কিন্তু আমাদের গল্পের একদম ভেতরে নিয়ে যাবে। দেখুন, তিনি তার পারিবারিক নাম হ্যাথর্নের সাথে শুধু একটা ডাব্লু যোগ করে হথর্ন হয়েছিলেন। ভাবছেন, সামান্য একটা অক্ষর, এতে কি এমন আসে যায়? কিন্তু এই ছোট্ট পরিবর্তনের পেছনে লুকিয়ে আছে এক বিরাট ইতিহাস। আর সেই কারণটা জানতে হলে আমাদের লেখকের অতীতে, মানে অনেক পেছনে ফিরে তাকাতে হবে। আসলে হথর্নের লেখা বুঝতে হলে প্রথমে তার জীবনের একটা কালো অধ্যায়কে জানতে হবে। এমন এক ঐতিহাসিক ঘটনা যার ছায়া তাকে সারা জীবন তাড়া করে ফিরেছে। হ্যাঁ, আমি বলছি সেই কুখ্যাত সেলেম ডাইনি বিচারের কথা। ঘটনাটা শুরু হয় সেই ১৬৯২ সাল থেকে, যখন সেলেমে ডাইনি বিচার নামের এক ভয়ঙ্কর গণহিস্টেরিয়া শুরু হয়। আর এই বিচারের একজন প্রধান বিচারক ছিলেন জন হ্যাথর্ন, যিনি কিনা ন্যাথানিয়েল হথর্নেরই পূর্বপুরুষ। আর সবচেয়ে বড় ব্যাপার হল, জন হ্যাথর্ন তার এই ভূমিকার জন্য কখনো অনুশোচনা করেননি। তো এই অন্ধকার পারিবারিক ইতিহাস নিয়ে জন্মেছিলেন ন্যাথানিয়েল হথর্ন। আর এই লজ্জা আর অপরাধবোধ তাকে এতটাই তাড়া করে বেড়াত যে শেষ পর্যন্ত তিনি নিজের নামের সাথে একটা ডাব্লিউ যোগ করে সেই কলঙ্ক থেকে নিজেকে একটু আলাদা করতে চেয়েছিলেন। ১৯, এটা শুধু একটা সংখ্যা নয়, এটা ১৯টা প্রাণের কথা বলছে, যাদেরকে সেই ডাইনি বিচারের নামে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। চিন্তা করুন একবার, এটাই ছিল সেই সময়ের পিউরিটেন সমাজের ভণ্ডামির এক নির্মম চেহারা। আর ঠিক এই ভণ্ডামির বিরুদ্ধে হথর্ন তার লেখার মাধ্যমে বারবার আওয়াজ তুলেছেন। তো লেখকের পেছনের গল্পটা তো জানা গেল। চলুন এবার সরাসরি তার লেখা সেই বিখ্যাত গল্পটার দিকে নজর দেই। ইয়াং গুডম্যান ব্রাউনের এই যাত্রাটা কিন্তু আসলে অন্ধকারের গভীরে হারিয়ে যাওয়ার এক গল্প। গল্পটা মোটামুটি ৫টা ধাপে এগোয়। প্রথমে গুডম্যান ব্রাউন তার স্ত্রী ফেথকে পেছনে ফেলে রেখে গ্রামের বাইরে বনের দিকে রওনা দেয়। এরপর বনের মধ্যে তার সাথে দেখা হয় এক রহস্যময় লোকের, যে আসলে শয়তান। আর তারপর থেকেই সে একের পর এক গ্রামের সব ধার্মিক সম্মানীয় মানুষদের আসল রূপ দেখতে পায়, মানে তাদের ভণ্ডামিগুলো তার সামনে পরিষ্কার হয়ে যায়। শেষে সে এমন এক অন্ধকার অনুষ্ঠানে গিয়ে পৌঁছায় যা তার জীবনটাকে পুরোপুরি বদলে দেয় আর তাকে এক হতাশ সন্ধিয়ান মানুষে পরিণত করে। এই গল্পের সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এখানকার চরিত্রগুলো কিন্তু শুধু সাধারণ মানুষ নয়, তাদের প্রত্যেকের আড়ালে একটা করে গভীর অর্থ লুকিয়ে আছে। তারা সবাই এক একটা জীবন্ত প্রতীক। চলুন তাদের মুখোশগুলো একটু উন্মোচন করা যাক। গল্পের নায়কের স্ত্রীর নাম ফেইথ। এখন এটা তো একটা সাধারণ নাম, তাই না? কিন্তু এখানেই হথর্ন একটা দারুণ খেলা খেলেছেন। এই নামের পেছনেই লুকিয়ে আছে গল্পের সবচেয়ে বড় প্রতীকী অর্থ। ফেইথ শব্দটার ইংরেজি অর্থ কি? বিশ্বাস। তো এই গল্পে ফেইথ চরিত্রটা শুধু ব্রাউনের স্ত্রীই নয়, সে আসলে ব্রাউনের নিজের আধ্যাত্মিক বিশ্বাস আর নিষ্পাপতারও প্রতীক। তাই গল্পে যখন সে তার ফেইথকে হারায়, তখন সে শুধু তার স্ত্রীকে হারাচ্ছে না, সে তার নিজের বিশ্বাসকেও হারিয়ে ফেলছে। এই ব্যাপারটা বুঝতে পারা মানে গল্পের মূল কেন্দ্রবিন্দুটা ধরে ফেলা। শুধু ফেথ নয়, বাকি চরিত্রগুলো একই রকম প্রতীকী। যেমন গুডম্যান ব্রাউন নিজে হল সাধারণ মানুষের প্রতীক, যে বিশ্বাস আর সন্দেহের মধ্যে লড়াই করছে। আর শয়তান, সে কোনো ভয়ঙ্কর রূপে আসে না, আসে একজন সাধারণ মানুষের বেশে, যা বোঝায় যে শয়তানি বা মন্দ বিষয়টা আমাদের আশেপাশেই কতটা স্বাভাবিকভাবে থাকতে পারে। এমনকি ব্রাউনের ধার্মিক শিক্ষক গুডি ক্লোয়েস বা গির্জার নেতারাও আসলে ধর্মীয় ভণ্ডামি আর দুর্নীতির প্রতীক। মানে সমাজের যারা সবচেয়ে সম্মানীয়, তাদের মুখোশের আড়ালেই সবচেয়ে বড় অন্ধকারটা লুকিয়ে আছে। আচ্ছা, চরিত্রগুলোর কথা তো হলো, এবার চলুন গল্পের আরও কিছু গুরুত্বপূর্ণ প্রতীকের দিকে তাকানো যাক। এই প্রতীকগুলোই কাহিনীটাকে একটা অন্য মাত্রা দিয়েছে। গল্পে একটা বর্ণনা আছে শয়তানের হাতের লাঠিটার। সেই দণ্ড, যে একটি বিশাল কালো সাপের মতো দেখতে ছিল, এমন অদ্ভুতভাবে তৈরি যে মনে হচ্ছিল এটি জীবন্ত সাপের মতো মোচড় দিচ্ছে এবং নড়াচড়া করছে। ভাবুন একবার, কি অসাধারণ একটা ছবি! বোঝাই যাচ্ছে এটা সাধারণ কোনো লাঠি নয়, এর পেছনেও গভীর অর্থ আছে। সাপের মতো দেখতে এই লাঠিটা আসলে প্রলোভনের প্রতীক। একদম সরাসরি বাইবেলে গার্ডেন অফ ইডেনের সেই সাপের কথা মনে করিয়ে দেয়, তাই না? এই লাঠিটাই সেই প্রতারণার শক্তি, যা গুডম্যান ব্রাউনকে তার বিশ্বাসের রাস্তা থেকে বিপথে নিয়ে যায়। আরও কিছু প্রতীক আছে, যেমন গল্পে যে জঙ্গল বা অরণ্যের কথা বলা হয়েছে, সেটা আসলে আমাদের মনের ভেতরের অন্ধকার দিকটার প্রতীক। আর ফেতের গোলাপি ফিতা,
ওটা হলো নিষ্পাপতা আর পবিত্রতার প্রতীক। তাই জঙ্গলে যখন ব্রাউন সেই ফিতাটা খুঁজে পায়, ওটা আসলে তার বিশ্বাস আর নিষ্পাপতা হারানোরই ইঙ্গিত দেয়। আর সবশেষে ওই যে ডাইনিদের সভা, ওটা হলো সার্বজনীন পাপের প্রতীক, যেখানে সমাজের ভালোমন্দ সবাই এক হয়ে গেছে, যা প্রমাণ করে যে পাপ করার ক্ষমতা আসলে আমাদের সবার মধ্যেই আছে। তো এই সব চরিত্র, প্রতীক, ঘটনা এগুলো সব মিলিয়ে আসলে কি দাঁড়ায়? গল্পটা আমাদের কোথায় নিয়ে যায়? সত্যি বলতে এক বেশ হতাশাজনক আর অন্ধকার উপসংহারের দিকে, এক বিশ্বাসহীন পৃথিবীর দিকে। গল্পের মূল থিমগুলো যদি আমরা দেখি, তাহলে প্রথমেই আসে পিউরিটান সমাজের ভণ্ডামি, মানে বাইরে থেকে ধার্মিক সাজার আড়ালে দুর্নীতি। এরপর আছে নিষ্পাপতার অবসান, একবার মন্দের আসল রূপ দেখে ফেললে পৃথিবীটা আর আগের মতো থাকে না। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ থিম হল সার্বজনীন পাপ। গল্পটা বলতে চায় মন্দ কোনো বাইরের জিনিস নয়, এটা আমাদের সবার প্রকৃতিরই অংশ। আর সবশেষে লাগাম ছাড়া সন্দেহ, যে কিভাবে একটা মানুষকে একা আর হতাশ করে দিতে পারে, সেটাও একটা বড় থিম। গল্পের এক জায়গায় শয়তান একটা ভয়ঙ্কর কথা বলে। সে বলে, পাপই মানবজাতির প্রকৃতি, পাপই তোমার একমাত্র সুখ হতে হবে। কি মারাত্মক কথা, তাই না? এই একটা লাইনই যেন পুরো গল্পের অন্ধকার দর্শনটাকে তুলে ধরে। জঙ্গলের ওই রাতের পর গুডম্যান ব্রাউন বাকি জীবনটা একজন বিষণ্ণ, গম্ভীর আর অবিশ্বাসী মানুষ হিসেবে কাটিয়ে দেয়। কিন্তু এখানে হথর্ন একটা বড় প্রশ্ন রেখে গেছেন। ব্রাউন সেদিন রাতে যা দেখেছিল, সেটা কি সত্যি ছিল, নাকি পুরোটাই ছিল তার একটা দুঃস্বপ্ন বা মনের ভুল? গল্পটা কিন্তু এর কোনো সোজাসাপটা উত্তর দেয় না, আর এই অস্পষ্টতাই হয়তো গল্পটাকে এত শক্তিশালী করে তুলেছে। এটা আমাদেরও ভাবতে বাধ্য করে যে বিশ্বাস আর সন্দেহের মধ্যেকার রেখাটা আসলে কতটা পাতলা।